ইলেভেনের বীজগণিতের একটি পার্ট জটিল সংখ্যা এই চ্যাপ্টারটা শুরু করব। তো আজকে পার্ট 1 ভিডিও। তো তোমরা জানো যে তোমাদের যে প্রথম সেমিস্টার ক্লাস 11-এর হবে সেটা এমসিকিউ বেস, মানে সমস্ত কোশ্চেন এমসিকিউতে থাকবে। আর সেই জন্য এমসিকিউ বেসড থাকার দরুন তোমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে সেগুলো ভালো মতো বুঝতে হবে, তাহলেই কিন্তু তুমি এই প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করতে পারবে। ঠিক আছে? তো প্রথমত যে জিনিসটা জানতে হবে যে জটিল সংখ্যার আকার বা একটি জটিল সংখ্যা দেখতে কিরকম। তো দেখো, একটি জটিল সংখ্যা একটি জটিল সংখ্যা একটি জটিল সংখ্যা সংখ্যাকে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করা হয় প্রকাশ করা হয় প্রকাশ করা হয় তার মানে যে সংখ্যার আকারটা জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, সেই সংখ্যাটাই একটা কি সংখ্যা? জটিল সংখ্যা। মনে থাকবে এই যে এই বক্সের জিনিসটা মনে রাখবে, যে সংখ্যাকে আমরা জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করতে পারবো সেই সংখ্যাটাই হবে একটা কি সংখ্যা? জটিল সংখ্যা। এবং মনে রাখবে যেখানে এক্স আর ওয়াই হলো বাস্তব সংখ্যা, যেখানে এক্স ও ওয়াই হলো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই যে তৈরি হলো বা জটিল সংখ্যাটা যে হলো, সেখানে কয়টা পার্ট আছে? এটা যদি প্রথম পার্ট বা প্রথম অংশ, এইটা হলো দ্বিতীয় অংশ, এইটা প্রথম অংশ, এইটা হলো দ্বিতীয় অংশ। তো মনে রাখবে যে প্রথম যে অংশটা মানে এক্স যে পার্টটা, প্রথম অংশ, সেই প্রথম অংশকে বলা হয় বাস্তব অংশ বাস্তব অংশ বাস্তব অংশ। এক্স আর ওয়াই কিন্তু বাস্তব সংখ্যা, বাস্তব অংশ। এবং আর একটা জিনিস বলি যে বাস্তব সংখ্যা বলতে কি বোঝো? একটা লাইন ড্র করলাম, সে লাইনে মাইনাস ইনফিনিটির থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, এইখানে ধরে নাও জিরো আছে, মাইনাস ইনফিনিটির থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে সংখ্যায় তুমি লিখতে পারবে সমস্ত সংখ্যাই হলো বাস্তব সংখ্যা। কেউ যদি মনে করে যে এখানে ওয়ান, -1, -2, এই ধরনের যে সংখ্যাগুলো এখানে ধরে নাও হাফ, সমস্ত সংখ্যাই এগুলো কি সংখ্যা বলো তো? বাস্তব সংখ্যা। তাহলে এই যে প্রথম অংশটাকে বলা হয় বাস্তব অংশ। আর দ্বিতীয় অংশ মানে ওয়াইটা আই এর সাথে যুক্ত হওয়ার দরুন এই দ্বিতীয় অংশকে বলা হয় বলা হয় কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ মনে রাখবে এটা অংশ। মনে থাকবে, প্রথম অংশটাকে বলা হয় বাস্তব অংশ আর দ্বিতীয় অংশটাকে বলা হয় কাল্পনিক অংশ। এবার একটা নোট বলি, যদি কোনো কারণে, এগুলো কিন্তু এমসিকিউ আসে, যদি এই যে বাস্তব অংশ মানে প্রথম অংশটা যদি জিরো হয়ে যায়, তাহলে একটা জটিল সংখ্যাটা কি ইমপ্লাইজ করবে? দেখো তো, জটিল সংখ্যাটা এই যে জিরো প্লাস আই ওয়াই, তার মানে শুধুমাত্র জটিল সংখ্যাটা আই ওয়াই থাকলো। তাহলে এই যে জটিল সংখ্যাটা আই ওয়াই যে থাকলো, এই জটিল সংখ্যাটার একটা নাম আছে, বলছে একে বিশুদ্ধ জটিল সংখ্যা বলে, মানে খাঁটি। এইখানে বাস্তব অংশ নেই, শুধুমাত্র কি কাল্পনিক অংশ আছে। তো একটা জটিল সংখ্যা দুইটা পার্ট নিয়ে গঠিত, একটা বাস্তব অংশ নিয়ে গঠিত আর একটা বাস্তব প্লাস কাল্পনিক মানে কাল্পনিক অংশ নিয়ে গঠিত। এবার যদি বাস্তব অংশটাই না থাকে, শুধুমাত্র কাল্পনিক অংশটাই পড়ে থাকে, তাহলে আমরা বলে দিব যে এটা হলো একটা বিশুদ্ধ জটিল সংখ্যা মানে খাঁটি জটিল সংখ্যা। আবার কোনো কারণে ধরে নাও যদি ওয়াই পার্টটা জিরো হয়ে যায়, ওয়াই তো জিরো হতে পারে কারণ বাস্তব সংখ্যা, তাহলে জেটের আকারটা কি আকার ধারণ করছে? জেটটা বলছে যে শুধুমাত্র এক্স হবে। তাহলে এই যে জটিল সংখ্যাটা এক্স হয়ে গেল, তাহলে একে বলছে বিশুদ্ধ বাস্তব অংশ। শুধুমাত্র বাস্তব অংশ নিয়ে গঠিত জটিল সংখ্যাটা বাস্তব সংখ্যা, বিশুদ্ধ বাস্তব সংখ্যা। ঠিক আছে?
শুধুমাত্র এক্স নিয়ে গঠিত আর শুধুমাত্র আই ওয়াই নিয়ে গঠিত সংখ্যাটা হচ্ছে বিশুদ্ধ জটিল সংখ্যা, বিশুদ্ধ বাস্তব সংখ্যা। এই যে আমি আই লিখলাম, আই মানে মনে রাখবে যে আই মানে হচ্ছে আয়োটা। আয়োটা, এই আয়োটার ভ্যালু কত মনে থাকবে? আয়োটার ভ্যালু হচ্ছে -1। এই জিনিসটা কিন্তু মনে রাখবে যে আয়োটার ভ্যালু হচ্ছে কত? -1। জটিল সংখ্যার যদি জ্যামিতিক আকারটা বলি, জ্যামিতিক আকার মানে আমি যদি ছবিতে আঁকতে চাই তাহলে কিরকম হবে, ঠিক আছে? জ্যামিতিক আকার দেখো, জ্যামিতিক আকার আঁকার জন্য আমাদের এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ দরকার, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ দরকার, এক্স ড্যাশ এক্স আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ আর এটা হচ্ছে ওয়াই। আর আমরা জানি এখানে মূলবিন্দু ও নাম দিই। এবার ক্লাস 9-10 কথা আমি আগে বলি। এইখানে ধরে নাও এক্স এক্স ড্যাশ আছে আর উপরে আছে ওয়াই ওয়াই ড্যাশ, এইখানে আছে ওয়াই ওয়াই ড্যাশ। এবার যদি তোমাকে বলি যে 2,3 পয়েন্টটা বসাও, তুমি কি করো? এইদিকে 2 নিয়ে যাও, এই যে এক্স এর ধনাত্মক দিক মানে এইদিকে 2,3, তাহলে 2 এদিকে গেলে 3 উপর দিকে গেলে, তাহলে এই পয়েন্টটার নাম দাও 2,3। এবার যদি তোমাকে আমি বলি যে -2,3, তাহলে -2 এক্স ড্যাশের দিকে গেছো, -2,3 মানে এই পয়েন্টটা হয়ে গেল -2,3। ঠিক আছে, এগুলো গেল হচ্ছে লেখচিত্র আমরা করছিলাম ক্লাস 9-10-এ, ঠিক আছে? 9-10-এ করছিলাম। সেই একই কনসেপ্টটা বলছে জটিল সংখ্যাতে আমরা ব্যবহার করব। এই যে এক্স এক্স ড্যাশ লাইনটাকে আমরা মনে রাখবো হচ্ছে রিয়াল লাইন, বাস্তব লাইন, রিয়াল লাইন, রিয়াল লাইন মানে হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব মানে কিরকম হবে সংখ্যাগুলো? এইদিকে যদি হয় সংখ্যাগুলো হয়ে যাবে আমার 1 2 3 এইভাবে 4, আর যদি এই দিকে যাই তাহলে এইগুলো হয়ে যাবে -1 -2 -3 এই ধরনের সংখ্যাগুলো, হ্যাঁ, এক্স এক্স ড্যাশ লাইনের উপর থাকবে। সেই জন্য এই লাইনটাকে বলছে রিয়াল লাইন বা বাস্তব লাইন, ঠিক আছে? আর এই ওয়াই ওয়াই ড্যাশটা বলছে এই লাইনটাকে বলছে ইমাজিনারি লাইন, ইমাজিনারি, কাল্পনিক, ইমাজিনারি লাইন, ইমাজিনারি লাইন মানে বলছে এখানে আয়োটা যুক্ত জিনিস থাকবে। কীরকম? এখানে হচ্ছে +i +2i +3i এইভাবে করে সংখ্যাগুলো থাকবে, 4i, এই যে আয়োটা যুক্ত, ঠিক আছে, টার্ম থাকে। আর নিচের দিকে যদি আসো -i -2i -3i। এবার যদি আমি কোনো সংখ্যা ধরে নাও 2,3 বসাবো, তাহলে অ্যাকচুয়ালি আমি কিভাবে যাব? এদিকে 2, উপরে যাব 3, লিখবো হচ্ছে 2,3, কিন্তু এইটার আকারটা যদি জটিল সংখ্যা আমি প্রকাশ করতে চাই তাহলে আকারটা কি হবে? 2 + 3i। কারণ দেখো এটু হলো 2 আর এইটা গেল 3, কিন্তু 3 তো হবে না, এটা কি হয়ে যাবে? 3i। তাহলে এই যে লিখবো 2,3 কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে লিখবো, এবং সেই জটিল সংখ্যাটা যদি আমি প্রকাশ করি z = কিভাবে প্রকাশ করব? 2 + 3i, তার মানে এইটা বোঝাচ্ছে x আর এটা বোঝাচ্ছে y, y এর সাথে কি যুক্ত আছে? i। তাহলে এই যে সংখ্যাটা আমি লিখলাম z = 2 + 3i, এটা একটা কি সংখ্যা দাঁড়াবে? এটা একটা, হ্যাঁ, জটিল সংখ্যা দাঁড়াবে। যার কতগুলো আমি যদি উদাহরণ দেই, উদাহরণ জটিল সংখ্যা z = 2 + 3i, জ্যামিতিক আকারটা বলে দিলাম, মানে কোন পয়েন্ট হবে? এই পয়েন্টটা। এবার যদি বলি এটি একটি কি জটিল সংখ্যা, আমি যদি বলি z = -2 + 3i, তাহলে ওইটাও একটা কি সংখ্যা হবে? জটিল সংখ্যা। -2 মানে এইদিকে যাবে, 3i মানে এইখানে গেল, তাহলে এই পয়েন্টটা হবে হচ্ছে -2,3, কিন্তু লিখবো কীরকম করে? লিখবো হচ্ছে z = -2 + 3i। এবার যদি বলি তোমাকে যে z = এবং দেখো এই আকারটা কি আকার ধারণ করছে? x + iy না? এই আকারটাও তাই, x + iy। এবার যদি তোমাকে আমি বলি যে z = 4, এটা কি একটা জটিল সংখ্যা? z = 4, এটা কি একটা জটিল সংখ্যা? অবশ্যই এটা জটিল সংখ্যা, কারণ কোনো সংখ্যাকে যদি আমি লিখতে পারি x + iy আকারে তাহলেই হলো। তাহলে এইটা দেখো আমি কি লিখতে পারি? 4 + i × 0, yটা 0 হয়ে গেল, ওয়াইটা 0 হয়ে গেল, অসুবিধা তো নেই, কিন্তু আকারটাকে ওয়াই 0 হতে পারে কারণ ওয়াই হলো বাস্তব সংখ্যা। তাহলে আকারটা কি আকার আছে? x + iy আকারে আছে, সেই জন্য এটা একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাটা কি বিশুদ্ধ বাস্তব জটিল সংখ্যা, তাই না? বিশুদ্ধ বাস্তব জটিল সংখ্যা।
কারণ এখানে ওয়াই পার্টটা নেই। আমি যদি বলি জেড ইজ ইকুয়াল টু 3i, এটা কি একটা জটিল সংখ্যা? অবশ্যই জটিল সংখ্যা, কারণ এটা এক্স প্লাস আই ওয়াই আকারে লিখতে পারবো। এক্স বলতে এখানে 0 প্লাস আই ওয়াই বলতে 3i ইন্টু 3 লিখতে পারি। তাহলে এইটাও কিন্তু একটা জটিল সংখ্যা, তবে এটা বিশুদ্ধ জটিল সংখ্যা। এটা হলো বিশুদ্ধ জটিল সংখ্যা। জ্যামিতিক আকারটায় নোট বলে একটা জিনিস মনে রাখবে, যে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই যখন আমি লিখছি, তোমাকে যদি বলে যে রিয়াল অফ জেড মানে কোনটা, সেটা কিন্তু এক্স। রিয়াল অফ জেড মানে জটিল সংখ্যার বাস্তব অংশটা কোনটা, সেটাকে কিন্তু এইভাবে প্রকাশ করে, রিয়াল অফ জেড। আর যদি বলে ইমাজিনারি অফ জেড মানে কাল্পনিক অংশটা কোনটা, সেটা মনে থাকবে বা মনে রাখবে, এইটা হচ্ছে ওয়াই। এই জিনিসটা একটু মনে রাখবো, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এখানে রিয়াল অফ জেড হচ্ছে এক্স, ইমাজিনারি অফ জেড হচ্ছে ওয়াই। এই জিনিসটাও একটু মনে রাখবে। এর জ্যামিতিক প্রকাশটা কীরকম, জ্যামিতিক প্রকাশটা একটু বলে দিই এখানটায়। এইটা হলো এক্স ড্যাশ, এটা হলো এক্স, এটা হলো ও। তাহলে এইখানে যদি বিন্দুটা দেই এক্স কমা ওয়াই, তাহলে এই পার্টটা হয়ে গেল এক্স, এটা হয়ে গেল ওয়াই। এবং এটাকে যদি আমি প্রকাশ করি এক্স প্লাস আই ওয়াই আকারে, ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল আই এর পার্টগুলো, 2i 3i, তাই না, 3i। এবার দেখো এখানে আমি হেডিংয়ে এই জায়গাটা তোমাকে বললাম না, কার্তেশীয় আকার জটিল সংখ্যার কিন্তু ব্র্যাকেটে দিলাম কি কার্তেশীয় আকার। তাহলে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস, আর একটা নোট বলে দিই, এই নোটগুলো খুব ইম্পর্টেন্ট। জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই যে আকারটা, এই আকারটাই হলো কি আকার, কার্তেশীয়, এই কার্তেশীয় আকার। তো প্রথম পেজে যা যা বললাম সেগুলো একটু মনে রেখো, যাতে পরবর্তীকালে অঙ্কগুলো করতে সুবিধা হয়, ঠিক আছে। নেক্সট যে জিনিসটা জানতে হবে সেটা হলো অনুবন্ধী জটিল সংখ্যা। একটি জটিল সংখ্যার অনুবন্ধী, দেখো দ্বিঘাত করণী যখন করছিলে ক্লাস 10-এ, তখনও কিন্তু দ্বিঘাত করণীর অনুবন্ধীটা ছিল, ঠিক আছে। যে কোনো একটা দ্বিঘাত করণী যদি এরকম আকার হয় 2 প্লাস রুট 6, তার অনুবন্ধী করণীটা কি হয় 2 মাইনাস রুট 6। যদি বলি যে 2 মাইনাস রুট 6 এর অনুবন্ধী করণীটা কত হয় 2 প্লাস রুট 6, এরকমটা ছিল ক্লাস 9 বা 10-এ, এরকম একটা সংজ্ঞা কিন্তু তোমাদের ছিল। তো এখানে কি দেখতে পাচ্ছ, অনুবন্ধী মানে হচ্ছে চিহ্নটার পরিবর্তন, রুট 6 এর আগে যে চিহ্ন, সেই চিহ্নটার পরিবর্তন হলো। এইখানেও ঠিক একই চিহ্ন বলতে সাইন, পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে কি হচ্ছে পজিটিভ হচ্ছে, এই একই কনসেপ্টটা এখানে কিন্তু ব্যবহার করব। তার মানে বলতে যাচ্ছি যে একটি জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা মানে একটি জটিল সংখ্যার অনুবন্ধী, ঠিক আছে। একটি জটিল সংখ্যা z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী বলছে জেটের মাথায় দাগ দেব এবং উচ্চারণ করব জেড বার। জেটের মাথায় কি বললাম, দাগ দেব আর উচ্চারণ করব জেড বার দিয়ে বা দ্বারা প্রকাশ করা হয়, জেড বার দ্বারা প্রকাশ করা হয়। এবার প্রশ্ন হলো জেড বারটা কি। একটি জটিল সংখ্যা জেড, আমরা জানি একটা জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করে, এক্স প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করে, এবং সেই জটিল সংখ্যার অনুবন্ধীকে জেড বার দ্বারা প্রকাশ করলাম, যেখানে জেড বারটা বলছে এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই। মনে থাকবে জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে জেড বারটা হবে এক্স মাইনাস আই ওয়াই। দেখো ব্যাপারটা কীরকম, আমি যদি বলি জ্যামিতিকভাবে যদি তুমি লক্ষ্য করো, জ্যামিতিক আকার, জেড বারের জ্যামিতিক আকারটা তোমাকে বলছি। আচ্ছা, তো আমরা এক্স ড্যাশ যে অক্ষটা, সেই অক্ষটাকে আমরা কি দ্বারা ডিনোট করি, রিয়েল জেড বা বাস্তব লাইন। আর এই যে ওয়াই ড্যাশ লাইনটা যে আছে, সেই লাইনটাকে আমরা কি দ্বারা ডিনোট করি, ইমাজিনারি অফ জেড, ঠিক আছে, ইমাজিনারি অফ জেড। এই পার্টটা যদি এক্স হয় এটুক, তাহলে এই পার্টটা হয়ে গেল ওয়াই,
তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হয়ে গেল এক্স কমা ওয়াই, এবং এইটাকে আমরা যদি জটিল সংখ্যায় লিখতে চাই কিভাবে লিখবো, এক্স প্লাস আই ওয়াই। এবার জেড বারটা দেখো তো, এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এক্স যা আছে মাইনাস ওয়াই কোন দিকে যাবে, নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে। তার মানে এই যে পয়েন্টটা মাইনাস ওয়াই হলো, এই পয়েন্টটা হয়ে গেল এক্স মাইনাস ওয়াই। এবার এটাকে আমরা প্রকাশ করব কি করে, জেড বার, তাহলে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে দেখো জেড যদি উপরে থাকে জেড বার হবে নিচে, একই একটা স্ট্রেট লাইন কিন্তু গঠন করলো, ঠিক আছে, একটা স্ট্রেট লাইন গঠন করলো। তার মানে কি বলো তো, জেড বার রিফ্লেকশন কার হচ্ছে, জেটের রিফ্লেকশন কার হচ্ছে, জেটের রিফ্লেকশন, রিফ্লেকশনের বাংলা কি, প্রতিবিম্ব মনে হয়, ঠিক আছে, জেটের রিফ্লেকশন হচ্ছে রিয়েল লাইনটার উপর। এবার নোটটা মনে রাখবে যে জেড, একটু আগে কি শিখলাম, জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে জেড বারটা কি ইমপ্লাইজ করছে, জেড বারটা বলছে যে এক্স মাইনাস আই ওয়াই। এবার আমি যদি তোমাকে বলি যে জেডটা হলো এক্স মাইনাস আই ওয়াই, তাহলে জেড বারটা কত ইমপ্লাইজ করবে, জেড বারটা হয়ে যাবে এক্স প্লাস আই ওয়াই। দেখো সাইনের পরিবর্তন হচ্ছে, চিহ্নের পরিবর্তন হচ্ছে। এবার কোনো কারণে তোমাকে যদি বলি জেড ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস আই ওয়াই, তখন কি হবে, জেড বারটা কোথায় চেঞ্জ হবে, মাইনাস এক্স যা আছে ডাকলাম, এই যে আই এর সামনে যে সাইনটা আছে, চিহ্নটা আছে, সেটার পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে। এবার তোমাকে যদি বলি এরকম যে জেড ইজ ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, তাহলে জেড বারটা কত হবে, জেড বারটা আর কিছুই না, মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তাহলে এক্স হলো ফিক্সড, এক্স এর যে সাইনটা সেটা কিন্তু ফিক্সড থাকবে জেড বারের ক্ষেত্রে, কিন্তু সাইনটা কোথায় পরিবর্তন হচ্ছে, এই কাল্পনিক যে অংশটার আই যে আছে সেই অংশটার সামনের যে চিহ্নটা, সেই চিহ্নটার পরিবর্তন হচ্ছে, বোঝা গেল। এবার হচ্ছে নোট বি, নোট বি, এই নোটগুলো কিন্তু ভালো করে পড়বে। এটা হচ্ছে উপরেরটা দিয়ে এ নাম্বার, এটা বি। আচ্ছা, এবার লক্ষ্য করো, জেড যদি আমি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে জেড বারটা কত হচ্ছে, জেড বারটা হবে এক্স মাইনাস আই ওয়াই। এবার যদি জেড বারটার মাথায় আরও বার দেই, জেড বারটাকে জেড ভাবো, তার মাথায় যদি বার দেই তাহলে জেড বার তার বার, তার মানে কি হয়ে যাবে, এক্স প্লাস আই ওয়াই, তাই না, এক্স প্লাস আই ওয়াই। তার মানে কি পেলাম, জেড বার তার বার ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াইকে লিখতে পারি জেড। এইটা কিন্তু খুব কোশ্চেনে আসে যে জেড বার তার বার সমান সমান জেডের সাথে সমান হচ্ছে, তাহলে নোট ওয়ান এটা মনে থাকবে যে জেড বার তার বার ইজ ইকুয়াল টু জেড হচ্ছে, কারণ এই পার্টটা তো জেড। 2 নাম্বার বলছে যে দুইটা জটিল সংখ্যা যদি আমি যোগ করি এবং তার মাথায় যদি বার দেই, বলছে দুইটা জটিল সংখ্যার অনুবন্ধীর যোগফলের সাথে সমান হবে। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, দুইটা জটিল সংখ্যার যোগফলের বার আলাদা আলাদা জটিল সংখ্যার অনুবন্ধীর সাথে যোগফলের সাথে কি হয়ে যায়, সমান হয়ে যায়। এবার বলছে দুইটা জটিল সংখ্যা যদি আমি গুণ করি, তার মাথায় যদি বার দিয়ে দিই, তাহলে বলছে আলাদা আলাদা জটিল সংখ্যার বারের যে গুণফল তার সাথে সমান হবে। 4 নাম্বার বলছে একটা জটিল সংখ্যা আর একটা জটিল সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি এবং তার মাথায় যদি বার দেই, হোল বার, হ্যাঁ, দুইটার মাথায় বার, বলছে আলাদা আলাদা জটিল সংখ্যার বারের ভাগের সাথে কি হয়ে যাবে, সমান হবে। 5 নাম্বার অবশ্যই মনে রাখবে যে জেড টু বারটা কিন্তু জিরো হওয়া যাবে না, জেড টু বার, জেড টুটা মানে এই জেড টু যে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যাটা আছে সেটা কিন্তু জিরো হওয়া যাবে না। এবার দেখো, এবার একটু বলি, এটাও খুব আসে, জেড আর জেড বার যদি যোগ করি তাহলে কি পাচ্ছ, দেখো তো, জেড আর জেড বার, এই যে জেড হলো এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে, আর তাহলে জেড বারটা কত হলো, এক্স মাইনাস আই ওয়াই। তাহলে দুইটা যোগ করো তো, এক্স প্লাস আই ওয়াই জেড, আর জেড বার মানে কি হচ্ছে, এক্স মাইনাস আই ওয়াই, কি কেটে যাচ্ছে, আই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি, 2x পাচ্ছি না, 2x পাচ্ছি, এই যে এক্স এক্স যোগ করলে কি হবে, 2x। আমি কি এটা লিখতে পারি, 2 অফ রিয়াল অফ জেড, কারণ রিয়াল অফ জেডকে আমরা কি দ্বারা ডিনোট করি, এক্স, তাহলে 2 ইন্টু রিয়াল অফ জেড। তাহলে মনে থাকবে যে জেড আর জেড বার যোগ করলে হচ্ছে 2 অফ রিয়াল জেড। এবার যদি বলি জেড মাইনাস জেড বার বিয়োগ করে দিলাম, তাহলে কি হবে, বলছে এক্স প্লাস আই ওয়াই
জেড মানে তো তাই মাইনাস জেড বার মানে হচ্ছে এই যে এক্স মাইনাস আই ওয়াই, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে কি হবে মাইনাস এক্স প্লাস আই ওয়াই, মাইনাস এক্স প্লাস এক্স কাটলো, আই ওয়াই টু আই ওয়াই, টু আই ওয়াই। এবার এটাকে কি আমি লিখতে পারি যে টু আই ইমাজিনারি অফ জেড, ইমাজিনারি অফ জেড, বোঝা গেছে? টু আই ইমাজিনারি অফ জেড। এই যে জেড বারের যেগুলো লিখে দিলাম এগুলো কিন্তু একটু ভালো করে বুঝবো। জেড বারের সম্বন্ধে বা অনুবন্ধী জটিল সংখ্যা সম্বন্ধে যা বলে দিলাম এগুলো শিখলেই হবে, ঠিক আছে? এরপর যে জিনিসটা জানতে হবে যে জটিল সংখ্যার মডিউলাস, একটি জটিল সংখ্যার মডিউলাসকে আমরা কিভাবে লিখব, তাহলে একটি জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করি, তাহলে একটি জটিল সংখ্যা জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই আকারটায় ধরলাম এক্স প্লাস আই ওয়াই, বলছে এর জটিল সংখ্যা এর মডিউলাসকে বলছে মড অফ জেড, এইভাবে লেখে মড অফ জেড মানে বোঝাচ্ছে জটিল সংখ্যাটার মড, বা এটাকে এইভাবেও প্রকাশ করে মড, দুইটা দাগ দিব মাঝখানে জেড লিখবো, এটা মানে বোঝাচ্ছে মড অফ জেড। মড সম্বন্ধে তোমাদের ধারণা আগেই আছে, তাহলে এটাকে বলছে মড অফ জেড, বা এইভাবে লেখে মড অফ জেড দ্বারা প্রকাশ করা হয়, যেমন এই যে জটিল সংখ্যাটার অনুবন্ধী জেটের মাথায় একটা দাগ, আর মডকে কিভাবে মড অফ জেড বা দুই দাগের মাঝে জেডটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? যেখানে জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, যেখানে মড জেডটা কত সেটা তোমাকে জানতে হবে। আচ্ছা, মড জেড আমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, তা আমি এটা দিলাম, ঠিক আছে? মড অফ জেড লিখলাম না, বলছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার প্রশ্ন হলো এটা হলো কিভাবে, দেখো জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে মড জেডটা মনে রাখবে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্রশ্ন হলো যে এটা কিভাবে হলো, দেখো একটু বলি তোমাকে, তাহলে ব্যাপারটা একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তোমরা জানো এটা হচ্ছে রিয়েল অফ জেড, আর এটা হলো ইমাজিনারি অফ জেড, তো এইখানে হচ্ছে আমার মূল বিন্দু, যা স্থানাঙ্ক কত 0,0, এইটু হলো এক্স, এটু হলো ওয়াই, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হয়ে গেল এক্স কমা ওয়াই। যদি আমি জেড দ্বারা বা এটা জটিল সংখ্যায় প্রকাশ করি এক্স প্লাস আই ওয়াই, তাহলে এই জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই জটিল সংখ্যাটার মডুলাসটা কিভাবে নির্ণয় করছি। আচ্ছা, প্রথমত দেখো তোমাকে যদি বলি ঠিক ক্লাস 9-এ এ একটা বিন্দু যার স্থানাঙ্ক হলো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর একটা বিন্দু ধরলাম হচ্ছে বি যার স্থানাঙ্ক হলো এক্স টু কমা ওয়াই টু। এবার যদি বলি যে এ বি এই দুইটা বিন্দুর মধ্যে ডিস্টেন্স বের করো বা দূরত্ব, তাহলে কোন ফর্মুলা ব্যবহার করছো, রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার, এই ফর্মুলা। এইবার জেডটা দেখতে পাচ্ছ যে এক্স প্লাস আই ওয়াই, এটা কোন বিন্দু স্থানাঙ্ক থেকে গেছে এক্স কমা ওয়াই, মূল বিন্দু আর এই বিন্দুর মধ্যে যদি আমি দূরত্ব নির্ণয় করি, তার মানে এই বিন্দুটা যদি আমি পি নাম দেই, তাহলে ওপিটার যদি ডিস্টেন্স তোমাকে বের করতে বলি, তাহলে ওপির যে ডিস্টেন্স সেই ওপির ডিস্টেন্সটা কত হবে, দেখো মূল বিন্দু স্থানাঙ্ক কত 0,0, তাহলে এইটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ভাবো, এইটা এক্স টু ওয়াই টু ভাবো, তার মানে কি আমি লিখতে পারি এক্স ওয়ান মাইনাস এই যে এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। এখানে কি হলো এক্স মাইনাস 0 মানে এক্স তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে কি বোঝাচ্ছে যে কোনো সংখ্যা জটিল সংখ্যা যার আকারটা যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে যদি এই বিন্দুটা এইখানে থাকে তার মড মানে কি বোঝাচ্ছে, মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব, মড জেড মানে বোঝাচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব। এবার কতগুলো নোট বলি, নোটগুলো কিন্তু মনে রাখবে। আচ্ছা, যে কি পেলাম, প্রথমটা পেলাম হচ্ছে জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়,
তাহলে মড জেডটা কত পেলাম? মড জেডটা পেলাম হচ্ছে √x² প্লাস y²। নোট 1 শেষ। তার মানে মড জেড মানে বোঝাচ্ছে মূলবিন্দু থেকে এই যে বিন্দুটা, সেই মূলবিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব। ঠিক আছে। 2 নাম্বার, যদি z -x প্লাস iy হয়, তাহলে প্রশ্ন হলো মড জেডটা কত? দেখো, -x মানে কোন দিকে যাবে? এই দিকে, তাহলে এইটু হলো -x। y কোন দিকে যাবে? উপর দিকে, তার মানে এইখানটা হলো y। তাহলে এই বিন্দুটার নাম যদি আমি পি এ দিলাম ধরে নাও, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি? -x, হচ্ছে y। তার মানে বুঝতে পারছো? -x, y। তার মানে আমার ওপির যে ডিস্টেন্স সেটাই হলো আমার কি? মড জেড। তাহলে এখানে পি বিন্দুটা হলো -x, y। তাহলে পি বিন্দুটা হলো, পি বিন্দুর স্থানাঙ্ক কত? -x, হচ্ছে y। আর ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। তো তোমাকে যদি বলি যে ওপির ডিস্টেন্সটা বের করো, তাহলে কিভাবে করবে? -x, 0 তার হোল স্কোয়ার প্লাস y - 0 তার হোল স্কোয়ার। তার মানে তখনও দেখো √ কি থাকবে? x² প্লাস y²। মাইনাস স্কোয়ার সবসময় পজিটিভ হয়, সেই কারণে এই যে z -x প্লাস iy থাকার দরুন মড জেডটা তখনও একই রকম হয়ে যাবে √x² প্লাস y²। এবার যদি তোমাকে বলি যে z -x -iy, তখন মড জেডটা কত? তখনও মড জেডটা বলছে √x² প্লাস y²। কারণ কি? তখন এই পয়েন্টটা কোথায় থাকবে? এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে। -y এইখানটায় নামলো, পি পয়েন্টটা তখন কত হবে? -x, -y। তাহলে এই যে ডিস্টেন্স, এই যে ওপির ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাই হবে মড জেড। তার মানে দেখো এখানে পি বিন্দুর স্থানাঙ্কটা তখন কত হয়ে যাবে? -x, -y। তাহলে এটা স্কোয়ার করো, -স্কোয়ার কি হয়ে যাবে? পজিটিভ। -y স্কোয়ারও তখন কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তার মানে একই রকম হবে। 4 নাম্বার, যদি z +x -iy হয়, তখনও বলছে মড জেডটা কত হয়ে যাবে? √x² প্লাস y²। তার মানে বলতে যাচ্ছে কোন পয়েন্টটা বলো তো? এই পয়েন্টটা। এই পয়েন্টটা স্থানাঙ্ক হয়ে যাবে x, -y। তাহলে এটু হলো -y। আর এই যে ডিস্টেন্সটা আমরা বের করব, ওপি বিন্দুটা থেকে ডিস্টেন্সটা বের করব, সেই ওপিটাই হবে মড জেড। তুমি দেখো x - 0 তার হোল স্কোয়ার, তার মানে x² -y, 0 তার হোল স্কোয়ার, তার মানে y²। বোঝা গেছে? একটা প্রজাপতির মতো আকার ধারণ করছে, দেখো। তাহলে এই যে মড জেড, এবার মড জেডটা দেখো কিভাবে মনে রাখবে। জেড যে আকারই হোক না কেন, মড জেড মনে রাখবে -x থাক, +x থাক, -y থাক, +y থাক, সবসময় x² y²। এবার কতগুলো উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরে নাও তোমাকে আমি বললাম যে 1 নম্বর উদাহরণ, z 2 + 3i। তাহলে মড জেড কত হবে? তাহলে 2² প্লাস কি 3², তার মানে 4 + 9, তার মানে কত হচ্ছে? √13। এবার যদি তোমাকে বলি z 2 - 3i, তখনও কিন্তু মড জেডটা কত হবে? এই যে 2² প্লাস y বলতে কত এখানে? -3 তার হোল স্কোয়ার, তার মানে -3 তার হোল স্কোয়ার। এটা এইখানেও কিন্তু 13 হবে। যদি বলি তোমাকে z -2 - 3i, তাহলে মড জেড এখানে কত হবে? -2 এর স্কোয়ার, তাই না? -2 এর স্কোয়ার প্লাস -3 এর স্কোয়ার, তার মানে তখনও 13। এনসার কিন্তু সেম, কিন্তু জটিল সংখ্যাগুলো আলাদা আলাদা, দেখো আলাদা আলাদা জায়গায় আছে। আচ্ছা, এবার নোট বি, কতগুলো ধর্ম পালন করে। কি? যে দুইটা জটিল সংখ্যা যদি আমি যোগ করি আর তার মড ভ্যালু নেই, তাহলে বলছে যে এই ভ্যালুটা সবসময় ছোট হবে যদি আলাদা আলাদা জটিল সংখ্যার মড ভ্যালু দুইটার যোগ নেই, আলাদা আলাদা দুইটার মড ভ্যালুর যোগ নেই। এই রিলেশনটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এবার 2 নম্বর ধর্ম বলছে যে দুইটা জটিল সংখ্যা যদি গুণ করি এবং তার মড ভ্যালুটা বলছে আলাদা আলাদা জটিল সংখ্যার মড ভ্যালুর গুণফলের সাথে সমান, আলাদা আলাদা জটিল সংখ্যার মড ভ্যালুর গুণফলের সঙ্গে সমান। 3 নম্বর প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট, বলছে রিয়াল অফ জেড মানে কোনো একটা জটিল সংখ্যা রিয়াল পার্টটার মড সবসময় মডুলাসে জেডের থেকে বলছে ছোট হবে, এবং ইমাজিনারি অফ জেড বলছে মড
জেড এর থেকে ছোট হবে। একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। একটা উদাহরণ ধরো তোমাকে আমি বললাম জেড ইজ ইকুয়াল টু 2 প্লাস না 3 দিই, হ্যাঁ, তাহলে ব্যাপারটা বুঝতে শুরু করি। 3 প্লাস 4i যদি তোমাকে বলি, তাহলে রিয়াল অফ জেড কত বলো? রিয়াল অফ জেড কত? এখানে 3। আর মড জেড যদি বের করতে চাও, অ্যান্ড মড জেড যদি বের করতে চাও, তা 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার মানে 16, তাহলে 16 আর 9 25, 25-এর মড রুট যদি করো তাহলে কত বেরোবে? 5। তাহলে এখানে রিলেশনটা কি হলো? রিয়াল অফ জেড সমানও হতে পারে, বলছে ছোট হতে পারে, সমানও হতে পারে অথবা কি হতে পারে? ছোট হতে পারে। সমান কখন হতো? যদি ওয়াই পার্টটা 0 হয়ে যেত, তাই না? ওয়াই পার্টটা 0 হয়ে গেলে সমান হবে, বোঝা গেছে? তাহলে রিয়াল অফ জেড মডুলাস জেড এর থেকে কি হবে? ছোট বা সমান হতে পারে। ইমাজিনারিটাও তাই, ইমাজিনারিটাও তাই। এরপর যে জিনিসটা জানতে হবে সেটা হলো জটিল সংখ্যার মেরু বা মডিউলাস আকার, মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। তার মানে একটি জটিল সংখ্যার মেরু আকার বা মডিউলাস অ্যামপ্লিটিউড আকার বলতে আমরা কি বুঝি? তাহলে একটি জটিল সংখ্যা আমরা কি দ্বারা প্রকাশ করি? একটি জটিল সংখ্যা z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, এই জটিল সংখ্যা এটা 1 নং দিই, পুট করলাম। কি পুট করলাম? যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে 1 নং থেকে আমরা কি পাবো? 1 নং থেকে z ইজ ইকুয়াল টু আর কস থিটা প্লাস এক্স এর জায়গায় বসালাম আই ইন্টু আর সাইন থিটা। তাহলে z ইজ ইকুয়াল টু, যদি আমি আর কমন নেই তাহলে এখানে কি লিখতে পারি? কস থিটা প্লাস আই সাইন থিটা। আর যদি কমন নেই, এই যে z ইজ ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা, এই যে আকারটা বের হলো, এই আকারকে মনে রাখবে, এই আকারটি হলো মেরু বা মডিউলাস অ্যামপ্লিটিউড বানানটা একটু কঠিন, অ্যামপ্লিটিউড আকার, মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। এবার যদি ছবিতে বুঝতে চাও, দেখো এটা রিয়াল অফ জেড, সংক্ষেপে সব লিখছি, আর এটা হলো ইমাজিনারি অফ জেড। তাহলে এই পয়েন্টটা এক্স আর এই পয়েন্টটা ওয়াই, এই পয়েন্টটা এক্স, এই পয়েন্টটা হলো ওয়াই, এই পয়েন্টটা হয়ে গেল এক্স কমা ওয়াই। সেই এক্স কমা ওয়াইটা হয়ে গেল তোমার এক্স প্লাস আই ওয়াই হলো, তো সেটা কি হয়ে গেল? এক্সটা হয়ে গেল আর কস থিটা আর ওয়াইটা হয়ে গেল আর সাইন থিটা। সেই কারণে জেডটা আর এক্স প্লাস আই ওয়াই থাকলো না, সেই আকারটা হয়ে গেল কস থিটা প্লাস আই সাইন থিটা। সেক্ষেত্রে এইটা হয়ে গেল তোমার, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল তোমার থিটা। আর এই যে মূলবিন্দু থেকে এই বিন্দুটার কার্তেশীয় আকারটা যে পোলার আকার ধারণ করলো বা মেরু আকার ধারণ করলো, সেক্ষেত্রে আর হলো এই মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। আচ্ছা, এখানে কতগুলো নোট বলি, মনে রাখবে যে এই আকারটা থিটাটা হলো এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এই অ্যাঙ্গেলটা হলো থিটা। আচ্ছা, আমি যদি বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে? দেখো তো, এক্স কত ধরছে? আর কস থিটা, ওয়াই হচ্ছে আর সাইন থিটা। যদি স্কোয়ার করি তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কি হয়ে যাবে? সাইন স্কোয়ার থিটা। সেক্ষেত্রে আর স্কোয়ার যদি এখানে কমন নেই, পড়ে থাকবে কি? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হলো? এটা 1 হবে, আর স্কোয়ার ইন্টু 1, তার মানে আর স্কোয়ার। তার মানে এখানে পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে আর কত পাবো? আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর ইজ ইকুয়াল টু, এটা মানে কি লেখা যাবে মড জেড। তাহলে আরও যা মডও তাই। তার মানে মেরু আকারের যে আর একটা ফর্ম, তাহলে যদি এখানে বলে দিই জেড ইজ ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা এইভাবে থাকে, তাহলে এইটাকেও কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, জেড ইজ ইকুয়াল টু মড জেড কস থিটা প্লাস আই সাইন থিটা। এইটা আকারটাও কিন্তু মনে রাখবে, একই জিনিস। আর কস থিটা প্লাস আই সাইন থিটাও যা,
বলছে জেড ইজ ইকুয়াল টু মড জেড কস থিটা প্লাস আই সাইন থিটা একই জিনিস, বোঝা গেছে?